বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষ সম্মান এবং মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে কাম্যকরণ বা সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ, যেটাকে আমরা চরম মান নির্ণয় বলতে পারি, ইংরেজিতে অপটিমাইজেশন। এই অধ্যায়ের আজকে হচ্ছে আমার 10 নম্বর ক্লাস। আসলে এই অধ্যায়ে অনেকগুলো ক্লাস করিয়েছি, করাতে করাতে 10 নম্বর ক্লাসে কি হয়েছে চলে এসেছে। আর স্যাডেল পয়েন্ট, অনমনীয় বিন্দু, ইয়ংস থিওরেম, সেগুলার ক্লাস নাম্বার কি করেছি আলাদা দিয়েছে। তাহলে ওইগুলো যদি হিসেব করি তাহলে অপটিমাইজেশন কিন্তু অনেক ক্লাস হয়ে গিয়েছে। এখন যারা সাজেশনের কথা বলো তাদেরকে বলবো যে সাজেশন দিতে গেলে বিশাল একটা সাজেশন হয়ে যাবে, আর একটা বই হয়ে যাবে। অর্থনীতিতে সাজেশন বলতে কিছুই নাই। তোমাকে পুরো সিলেবাস দেখতে হবে, অনেক অঙ্ক কি করতে হবে এবং বেসিক ঠিক থাকলে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। এরপরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে 5-6 বছর প্রশ্ন দেখতে পারো। যারা আমার অপটিমাইজেশনের ক্লাস করেছো, এখন আমি তাদেরকে এই অঙ্কটা আমি দিলাম, দেখো তো অঙ্কটা পারো কি না। কারণ এই অঙ্কর A to Z সব কিছু তোমাদের কি আছে, জানা আছে, কিন্তু অঙ্কটার ভিতরে একটু নতুনত্ব আছে। এই একটু নতুনত্ব থাকার কারণে অনেকেই এই সমস্যার সমাধান করতে পারবে না। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড, বিষয়, নিয়ম সব কিছু তোমাদের কি জানা। কিন্তু এই জানা বিষয়টা তুমি অ্যাপ্লাই করতে পারতেছো না, যেহেতু তুমি ডাকটা কি বুঝতে পারতেছো না। সেই জন্য দেখো ডাকটা কি আছে, AC ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস 4Q প্লাস 240 MR ইকুয়াল টু 238 মাইনাস 2IQ। সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বের করো। সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বলতে পারে, আবার ভারসাম্য উৎপাদনও বলতে পারে। ভারসাম্য উৎপাদন কোনটা? যেখানে একজন উৎপাদনকারীর মুনাফা সর্বোচ্চ হয় সেটাই তো কি ভারসাম্য উৎপাদন। অতএব মনে রাখবে, ভারসাম্য উৎপাদন আর সর্বোচ্চ মুনাফা নির্দেশকারী উৎপাদন একই কথা। কারণ একজন উৎপাদনকারী সেখানেই ভারসাম্য লাভ করে যেখানে তার মুনাফা সর্বোচ্চ হয়। যেখানে আয় সর্বোচ্চ হয় সেখানে সে কিন্তু ভারসাম্য লাভ করে না। যেখানে খরচ সর্বনিম্ন হয় সেখানে সে কিন্তু ভারসাম্য লাভ করে না। কারণ একজন উৎপাদনকারীর টার্গেট আয় সর্বোচ্চ করা না, একজন উৎপাদনকারীর টার্গেট খরচ সর্বনিম্ন করা না। একজন উৎপাদনকারীর টার্গেট হচ্ছে আয় এবং ব্যয়ের পার্থক্যটা কি করা, পার্থক্যটা সবচেয়ে বেশি করা, মানে আয় এবং ব্যয়ের পার্থক্য বাড়ানো। আর আয় আর ব্যয়ের পার্থক্য বাড়ানো মানে কি মুনাফা সর্বোচ্চ করা। তাহলে ভারসাম্য উৎপাদন আর সর্বোচ্চ মুনাফা নির্দেশকারী উৎপাদন স্তর একই কথা। এখন তোমরা তো এতদিন আমি দেখিয়েছি তোমাদেরকে যে ভারসাম্য উৎপাদন মানে সর্বোচ্চ মুনাফা নির্দেশকারী উৎপাদন স্তর পেতে হলে তোমাকে কি করতে হবে, পাই বার করতে হবে। পাই মানে কি, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় যদি তুমি কি করো বাদ দাও, তাহলে তুমি মুনাফা অপেক্ষক পাবে। আর এটাকে সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করলে কিউ এর মান পাবে, মানে উৎপাদন পাবে। এরপর পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে দেখবে এই উৎপাদনে মুনাফা সর্বোচ্চ হয় কিনা। যদি পর্যাপ্ত শর্ত মুনাফার সর্বোচ্চকরণের পক্ষে কাজ করে, তখন তুমি বলবা যে এইটাই হচ্ছে ভারসাম্য উৎপাদন বা সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর। তো এই সূত্রের অঙ্কগুলোতে প্রশ্নে সরাসরি মোট আয় দে অথবা মোট ব্যয় কি দে, কিন্তু অনেক সময় দেখা যায় মোট আয় না দিয়ে চাহিদা অপেক্ষক কি করতে পারে, দিয়ে দিতে পারে। যে চাহিদা অপেক্ষক তোমাকে দিয়ে দিতে পারে 10 মাইনাস কত 2IQ। তখন আমরা কি করি, এই চাহিদা অপেক্ষক হতে আমরা মোট আয় বের করি। ঠিক আছে, এই চাহিদা অপেক্ষক হতে কি করি, মোট আয় বের করি। এটাকে যদি আমি কিউ দ্বারা যদি গুণ করি
তাহলে কি হয়ে যাবে, মোট আয় হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, 100 মাইনাস টোয়াইস কিউ, এটাকে আমি কিউ দ্বারা গুণ করলাম, তাহলে এটা হয়ে যাবে কি টিআর। তাহলে 10 কিউ মাইনাস টোয়াইস কিউ, কিউ কত, টোয়াইস কিউ স্কোয়ার, এইটা হচ্ছে টিআর। এই যে যদি চাহিদা অপেক্ষক এটা দেওয়া থাকে, তাহলে এটাকে দামকে যদি পরিমাণ দ্বারা গুণ করি তাহলে কি পাওয়া যায়, মোট আয় পাওয়া যায়। ঠিক আছে, মোট আয় পেয়ে গেলাম, ব্যাস এই মানটা এখানে বসিয়ে দিলাম। এরপর টোটাল কস্ট যেটা পরীক্ষাতে দেয়া থাকবে এটা টিসি হিসাবে দেওয়া থাকতে পারে, অথবা শুধুমাত্র সি হিসাবে দেয়া থাকতে পারে, সেটা এখানে আমি কি করলাম, বসিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাস কাজ কি হয়ে গেল। আবার অনেক সময় কি থাকতে পারে, টিসি না থেকে এসি থাকতে পারে। অসুবিধা কি, আমি পরের লাইনে টিসি বার করব, এসি কে কি দ্বারা গুণ করে, কিউ দ্বারা। এই এসি কে কিউ দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে, টিসি। বাস এসির যে মানটা আছে সেই মানটাকে কিউ দ্বারা গুণ করব, টিসি পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ অনেক সময় যে একটু তোমাকে পরীক্ষায় ফেলার জন্য, তুমি কতটুকু জানো সেটা বোঝার জন্য তোমাকে এই টিআর এর মান, টিসি এর মান কি দেবে না, না দিয়ে চাহিদা অপেক্ষক দিয়ে দিতে পারে, গড় খরচ অপেক্ষক দিয়ে দিতে পারে। চাহিদা অপেক্ষককে দাম দিয়ে গুণ করে মোটাই বের করবা, গড় খরচ অপেক্ষককে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করে টিসি বের করবা, এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে পাই পেয়ে যাবে, সর্বোচ্চ করের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পরীক্ষা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করার একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে, সেটা কি জানো, সেখানে এমআর এর মান দেওয়া আছে, আর কার মান দেওয়া আছে, এমসি এর মান দেওয়া আছে। যেহেতু এমআর এর মান দেওয়া আছে, এমসি এর মান দেওয়া আছে, সেহেতু টিআরটিসি এখানে বের করা যাচ্ছে না, টিআরটিসি এটা বের করা যাচ্ছে না। হ্যাঁ, যদি আমি সেকেন্ড ইয়ার অনার্সের স্টুডেন্ট হতাম তাহলে সেখানে আমি সমাকলন করেছি, অতএব এমআর কে ইন্টিগ্রেশন করে আমি টিআর বের করব, এমসি কে ইন্টিগ্রেশন করে আমি টিসি বের করব। যদি আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হতাম, কিন্তু ওখানে আমার সমাকলন একটা অধ্যায় ছিল ইন্টিগ্রেশন, সেটাকে ইউজ করে আমি এমআর থেকে টিআরে, এমসি থেকে টিসিতে চলে যাব। কিন্তু আমি তো এখন কোথায় আছি, ফার্স্ট ইয়ারে, ইন্টিগ্রেশন আমি কি জানি না, ওই সূত্র প্রয়োগ করা কি আমি জানি না। তখন কিন্তু সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করার একটা সূত্র আছে, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করার একটা সূত্র আছে। সেটা কি, সেটা হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। এমআর ইকুয়াল টু এমসি সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর নির্ণয়ের শর্ত, এটা প্রয়োজনীয় শর্ত। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে যে এমআর রেখার ঢাল হতে, কার ঢাল হতে, এমআর রেখার ঢাল হতে এমসি রেখার ঢাল বেশি হতে হবে, এমআর রেখার ঢাল হতে এমসি রেখার ঢাল বেশি হতে হবে। কারণ এমআর কে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে এমআর রেখার ঢাল পাওয়া যায়, এমসি কে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে এমসি রেখার ঢাল পাওয়া যায়। এবং এক্ষেত্রে এমআর রেখার স্লোপ হতে এমসি রেখার স্লোপ বেশি হতে হবে। আমি কিন্তু একটা কথা বলতে বলতে কিন্তু যে টায়ার্ড হয়ে গেছি, সেটা হচ্ছে স্লোপ কি, স্লোপ হচ্ছে ডি লম্বক্ষের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। তা আমি এমআর এমসি যখন আঁকবো তখন এমআর আর এমসি কোথায় থাকে, লম্বক্ষে, আর উৎপাদন থাকে ভূমি অক্ষে। অর্থাৎ ডি এমআর বাই ডি কিউ হচ্ছে এমআর রেখার স্লোপ, আর যে ডি লম্বকের চলক এমসি আর ডি ভূমি অক্ষের চলক কিউ হচ্ছে কি, কি যেন বলে যে তোমার এমসির কি স্লোপ। অর্থাৎ পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআর এর স্লোপ হতে এমসির স্লোপ কি হতে হবে, বেশি হতে হবে। ক্লিয়ার? জি। তো এক্ষেত্রে কিন্তু আবার এমআর এর আর এমসির মানটা কি থাকে, দেওয়া থাকে। এখন প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে লক্ষ্য করো, একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা কি দেখছি। দেখো, আমি কিন্তু প্রায় 7-8 মিনিট কথা বলে ফেলেছি, এখনো পর্যন্ত আমি অঙ্ক করি নাই, কথা বলতেছি, অঙ্ক করি নাই। আমি বারবারই বলি, অঙ্ক করাচ্ছে আগে বুঝে নিতে হবে যে অঙ্কটা কোন সিস্টেমে পড়েছে, এটা আমাকে বুঝে নিতে হবে। অঙ্ক ডাকটা দেখো, এখানে এসি দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এসির থেকে তো আমি কি করতে পারি, কিউ দ্বারা গুণ করে টিসি, এই টিসি পেয়ে যাব। এসির থেকে কি পেয়ে যাব, এই টিসিটা পেয়ে যাব। কিন্তু এমআর দেওয়া আছে, এখন এমআর থেকে এই টিআর পেতে হলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, সমাকলন করতে হবে। এই সমাকলন তো দ্বিতীয় বর্ষের সিলেবাসে, আমি তো ফার্স্ট ইয়ারে করি নাই, তাহলে আমি এখানে তো
সমাকলন করে এখানে আমি টিআর বের করার সিস্টেম আমার তো জানা নাই, মোটাই বের করার সিস্টেম আমার জানা নাই। অতএব এই অঙ্কে এই সূত্র প্রয়োগ করা যাবে না, এই সূত্র প্রয়োগ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রয়োগ করা যাবে না বলছি কেন? যেহেতু আমি ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, আমি যদি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম তাহলে হয়তো আমি কি করতাম, প্রয়োগ করতাম। কেন প্রয়োগ করতাম? কারণ যেহেতু আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, ওখানে ইন্টিগ্রেশন মানে সমাকলন একটা অধ্যায় আছে, ওইটা আমি পড়েছি। অতএব ইন্টিগ্রেশন আমার জানা আছে, আমি খুব সহজে এটাকে কি করতে পারবো, এমআরটাকে টিআরে কি করতে পারবো, ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, কিন্তু যেহেতু আমি ফার্স্ট ইয়ারে পড়ি আমি জানি না, সুতরাং আমার কাছে এই সূত্রটা অকার্যকর হয়ে গেল। তাহলে এখন দেখি, তাহলে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর মানে ভারসাম্য উৎপাদন বের করার জন্য দ্বিতীয় যে সূত্র রয়েছে এটা, যে এমআর ইকুয়াল টু এমসি, এমআর একার স্লোপ হতে এমসির একার স্লোপ বেশি হবে। এই সূত্র কিন্তু তোমরা দেখেছো, কোথায় দেখেছো? যখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়েছি বা একচেটিয়া বাজার পড়েছি। এটা হচ্ছে ফার্মের ভারসাম্য অর্জনের শর্ত। এটা হচ্ছে এফওসি ফার্স্ট অর্ডার কন্ডিশন, এটা হচ্ছে এসওসি সেকেন্ড অর্ডার কন্ডিশন, প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত। ঠিক আছে, হ্যাঁ, তা আমরা দেখেছি এই কন্ডিশনটা। আসলে দুইটার ভিতরে কোনো পার্থক্য নেই, এটা আমরা দেখেছি। এখন দেখি এটা এই নিয়মে পড়ে কিনা। হ্যাঁ, আমি তাহলে আমি এমসিটা কোথায় পাবো? পেয়ে যাচ্ছি তো, এসি কে কিউ দ্বারা গুণ করলে কি পাচ্ছি? টিসি পাচ্ছি। আর টিসি কে কিউ এর সাপেক্ষে অন্তঃকলন করলে কাকে? যখন আমি টিসি কে কার সাপেক্ষে কিউ এর সাপেক্ষে অন্তঃকলন করব, তখন আমি কি পেয়ে যাব? এমসি পেয়ে যাব। ঠিক আছে, যখনই আমি টোটাল কস্টকে এই উৎপাদনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আমি এমসিটা পেয়ে যাব। তাহলে আমি এটা থেকে এমসি পাচ্ছি, আর এমআর তো আছে, ব্যাস এমআর ইকুয়াল টু এমসি, আমার কাজ হয়ে গেল। অথবা এই অঙ্কটা কোন সূত্রে পড়েছে? এই সূত্রে পড়েছে। আর এই সূত্রে পড়েছে, এটা বলতে গিয়ে আমাকে অনেকক্ষণ সময় কি করতে হয়েছে, বের করতে হয়েছে। স্টুডেন্ট, তোমরা কি করবে, যে এসি আর এমআর দেখবে, তখন যারা এই নিয়মে চিন্তা করবে তারা সমস্যায় পড়বে যে আমি এখানে এমআর আছে, টিআর কোথায় পাবো, টিআর কোথায় পাবো, কমন তো পড়লো না। আচ্ছা, তারপর এখানে এসি আছে, টিসি কোথায় পাবো, টিসি কোথায় পাবো, পড়লো না, ফেল। ঠিক আছে, এরপর পাশের জনকে জিজ্ঞেস করলাম, ভাই একটু বলতে পারবি এটা সূত্র কোনটা? বললো মনে হয় এটা এমআর ইকুয়াল টু এমসি। আমাদের তো কথা বলার অভ্যাস আছে, এতে লাভ হয় কি যে 4 ঘন্টা পুরো আনসার করতে পারি না। ঠিক আছে, সে এমআর ইকুয়াল টু এমসি, তা দেখি এমআর ইকুয়াল টু, হ্যাঁ এমআর তো আছে, এমআর তো আছে, এই যে এমআর পেয়ে গেছে। এমসি কোথায়? এখানে তো এসি আছে, এখন এমসি পাচ্ছি না। এসি আছে, এমসি পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীরা, এসি আছে, কি পাচ্ছি না? এমসি পাচ্ছি না। যদি এসি থাকে অবশ্যই এমসি পাওয়া যাবে। এসির থেকে প্রথমে যেতে হবে কোথায়? টিসিতে। আর টিসিকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করে তোমাকে এমসি বের করতে হবে। তাহলে এখন আমি আমার কাজ শুরু করে দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা এমআর ইকুয়াল টু এমসি সূত্রে পড়েছে। কোন সূত্রে পড়েছে? এমআর ইকুয়াল টু এমসি সূত্রে পড়েছে। তোমাদের সুবিধার জন্য সূত্র লিখে রাখছি, এমআর ইকুয়াল টু এমসি। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে ডি এমআর বাই ডি কিউ, যে এমসির একার স্লোপ বেশি হতে হবে। ঠিক আছে, এটা পর্যাপ্ত শর্ত। হ্যাঁ, ওকে। তো আমাকে প্রথমে কি কি করতে হবে, যে এমআর তো দেয়া আছে, এমসিটা বের করব। লেখো, দেয়া আছে এসি ইকুয়াল টু, দেয়া আছে এসি ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস 4q প্লাস 214। ঠিক আছে, দেখেছ? হ্যাঁ, লিখলাম। এরপর কি লিখবো, যে সুতরাং টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ, গড় খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে মোট খরচ পাওয়া যায়, টোটাল কস্ট পাওয়া যায়। এই জন্য বলেছি, আমরা যদি এই কি জেনে বলে যে গাণিতিক অর্থনীতিতে যদি আমরা যদি এক্সপার্ট হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মাইক্রো ইকোনমিক্সে কি হতে হবে, ভালো হতে হবে। আমি যদি মাইক্রো ইকোনমিক্সে যদি এক্সপার্ট হই, তাহলে আমি জানি টোটাল কস্ট পেতে হলে অ্যাভারেজ কস্টকে উৎপাদনের পরিমাণ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে 29/1/2021। আশা করি 1 মাসের ভিতরে অর্থনীতি প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্স যে বেস্টিক অর্থনীতি, যে আমার লিখিত বইটা আশা করি আমি বাজারে চলে আসতে পারবে। বর্তমানে প্রেসে আছে, কাজ চলতেছে। ঠিক আছে,
এবং আমার ইউটিউবের লেকচারের সাথে বইটার কি আছে ওইটার সাথে মিল রেখেই কি করেছি আমি বই কি করেছি লিখেছি যে মাইক্রোতে কিন্তু আমাদেরকে এক্সপার্ট হতে হবে, ঠিক আছে। তো টি ইজ ইকুয়াল টু এসি ইন্টু কত কিউ। এরপরে দেখো টি ইজ ইকুয়াল এসি, এসি মানে কত কিউ স্কোয়ার মাইনাস কত 4 কিউ প্লাস কত 214 ইন্টু কিউ, ঠিক আছে। এসির মানটা এটা বসিয়ে দিলাম, হ্যাঁ। সুতরাং টি ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার আর কিউ গুণ দিলে কত কিউ কিউব, 4 কিউ আর কিউ গুণ দিলে 4 কিউ স্কোয়ার, 4 কিউ স্কোয়ার, ঠিক আছে জি। এরপরে যেটা হচ্ছে টোয়াইস 214 কিউ, এই হচ্ছে এইটা গুণ দিয়ে কিউ কিউব 4 কিউ আর কিউ 4 কিউ স্কোয়ার আগে মাইনাস 214 কিউ হয়ে গেল, এই টিসি পেয়ে গেলাম। সুতরাং এমসি ইকুয়াল টু কত মার্জিনাল কস্ট টোটাল কস্টকে কার সাপেক্ষে অন্তর্কলন করতে হবে, উৎপাদনের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। তাহলে আমি কি পেয়ে যাব, টোটাল কস্ট উৎপাদনের সাপেক্ষে অন্তর্কলন করলে আমি মার্জিনাল কস্ট পাবো, অন্তর্কলন করলে কিউ এর সাপেক্ষে এটা কত হবে থ্রাইস কিউ স্কোয়ার, ঠিক আছে থ্রাইস কিউ স্কোয়ার, পাওয়ার 3 আগে আসবে কিউ, তাও 3 থেকে 1 গেলে 2 মাইনাস 2 আর 4 কত 8 কিউ, 2 আর 4 আর 4 দুগুণে 8, তারপর কিউ লিখলাম 2 থেকে 1 গেলে 1 পাওয়ার প্লাস কত 214 কিউ এর সাপেক্ষে করলে কিউটা 1 হয়ে যাবে, ঠিক আছে 214। আমরা এমসি কি করলাম পেয়ে গেলাম থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস কত 8 কিউ প্লাস কত 214, ঠিক আছে। এরপরে লেখো এখানে এমআর ইকুয়াল টু কত 238 মাইনাস টোয়াইস কিউ, হ্যাঁ 238 মাইনাস টোয়াইস কিউ এমআর। ওকে, এখন তুমি লেখো যে ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্তানুযায়ী কি লিখবা, ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় শর্তানুযায়ী এমআর ইকুয়াল টু কত এমসি, এমআরটা কত, এমআরটা হচ্ছে 238 মাইনাস কত টোয়াইস কিউ, ঠিক আছে 238 মাইনাস টোয়াইস কিউ, এমসি কত থ্রাইস কিউ স্কোয়ার, মাইনাস 8 কিউ সূত্র মুছে ফেলছি, ঠিক আছে মাইনাস 8 কিউ প্লাস কত 214, ঠিক আছে। এখন এক কাজ করি, এই কিউ স্কোয়ারটাকে আগে লিখছি থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস 8 কিউ প্লাস 238 মাইনাস টোয়াইস কিউ। একটু লক্ষ্য করো, এই থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস 8 কিউ প্লাস 214 আগে লিখলাম, মানে এটাকে বাম দিকে লিখলাম এটাকে ডান দিকে লিখলাম। স্যার সাইন তো চেঞ্জ হওয়ার কথা, আপনারা তো সাইন চেঞ্জ করলেন না। আপনারা মনে রাখবেন পুরা, যদি আমি দয়া করে মনে রাখবেন এই যে সমান চিহ্ন না, আমি যদি পুরা লেফটকে যদি রাইটে নিয়ে আসি আর রাইটকে যদি কোথায় নিয়ে আসি লেফটে নিয়ে আসি, পুরাটাই যদি নিয়ে আসি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, চিহ্ন যা আছে তাই থাকবে। হ্যাঁ, যদি রাইটের একটা অংশ লেফটে যায়, একটা অংশ বলেছি, বা লেফটের একটা অংশ যদি রাইটে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে। যদি মনে করো শুধু 238 বা থ্রাইস কিউ স্কোয়ার গিয়েছে অথবা মাইনাস 8 কিউ গিয়েছে, চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে জি। আমি পুরাটাই চেঞ্জ করেছি, ফলে চিহ্ন পরিবর্তন হবে না। থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস 8 কিউ প্লাস 214 লিখেছি, তারপর 238 মাইনাস টোয়াইস কিউ লিখেছে। সবাইকে বাম দিকে নিয়ে আসবো, সবাইকে কোথায় নিয়ে আসবো বাম দিকে। থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস 8 কিউ মাইনাস টোয়াইস কিউ সমান চিহ্নের বাম দিকে চলে আসলে
প্লাস টোয়াইস কিউ, মানে কিউগুলো একসাথে লিখলাম। প্লাস 214 প্লাস কত, প্লাস প্লাস কত 214, 214 এইটা সমান চিহ্নে বামে আসলে মাইনাস মাইনাস 238, 238 ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। লক্ষ্য করো থ্রাইস কিউ স্কোয়ার লিখেছি, দেখেছো? তারপর দেখো যে মাইনাস 8 কিউ লিখেছি, এই মাইনাস টোয়াইস কিউ বামে নিয়ে আসলে সমান চিহ্নে বামে নিয়ে আসলে প্লাস টোয়াইস কিউ, তা প্লাস 214 লিখেছি, 238 কে সমান চিহ্নে বামে নিয়ে আসলে মাইনাস 238 হয়ে গেল, ডান সাইড কি হয়ে গেল, জিরো হয়ে গেল। কারণ একটা সমীকরণ সাজাতে হলে প্রথমে কিউ স্কোয়ার এরপর কিউ এরপর কনস্ট্যান্ট লেখা লাগে। এই জন্য আমি কি করেছিলাম, এই কিউ স্কোয়ারটাকে বাম দিকে নিয়েছি, এটাকে ডান দিকে নিয়েছে, তার পর্যায়ক্রমে সবাইকে আমি কি করছি বাম দিকে নিয়ে এসেছি। আমি ইচ্ছে করলে এই কাজটা এই লাইনেও করতে পারতাম। থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস 8 কিউ প্লাস টোয়াইস কিউ মাইনাস 6 কিউ, কারণ একটা মাইনাস একটা প্লাস হলে বিয়োগ হবে, চিহ্ন বড়টার হবে। 8 থেকে 2 গেলে কত, 6, এটা প্লাস এটা মাইনাস, 8-এর চিহ্ন বড়, মাইনাস মানে 8 বড়, অত মাইনাস চিহ্নটা এখানে বসবে। তাহলে মাইনাস 8 প্লাস 2 হচ্ছে কত, মাইনাস 6 কিউ। 214 মাইনাস 238 মাইনাস 24 ইকুয়াল টু জিরো, মাইনাস 24। 214 থেকে 238 বিয়োগ করো, এটা বড় এই জন্য মাইনাস বসেছে। 214 আর 238 পার্থক্য হচ্ছে কত, 24। ক্লিয়ার? 3, 6, 24 সব 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, কি করলাম, কিউ স্কোয়ার, আমি স্কোয়ারটা ভুলে বাদ দিয়েছি, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস কিউ মাইনাস কত 8 ইকুয়াল টু কত, জিরো। কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস কিউ মাইনাস 8 ইকুয়াল টু জিরো। কি দাঁড়িয়েছে, কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস কিউ মাইনাস 8 ইকুয়াল টু কত, জিরো। উভয় পক্ষকে সবাইকে 3 দ্বারা ভাগ করেছি, এটা কিউ। 6-কে 3 দ্বারা ভাগ করলে 2, 24-কে 3 দ্বারা ভাগ করলে 8, 0-কে 3 দ্বারা ভাগ করলে 0। এটা লেখার কোনো প্রয়োজন নাই, উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে লিখেছি, হঠাৎ আমাকে প্রশ্ন করবে মেসেঞ্জারে বা ইউটিউবে, স্যার এই লাইন থেকে এই লাইন আসলো কিভাবে, এটা দেখে বুঝবে ওই পক্ষে কত দ্বারা ভাগ করেছি, 3 দ্বারা ভাগ করেছি। এখন আসে মিডল টার্ম। মিডল টার্ম হচ্ছে এখানে মাইনাস 8, মাইনাস 2-কে 2টা অংশে বিভক্ত করতে হবে, বারবার স্কোয়ার ছেড়ে দিচ্ছি, কিউ স্কোয়ার। হ্যাঁ, একটা হচ্ছে দেখো মাইনাস 4 কিউ, একটা হচ্ছে কত, প্লাস টোয়াইস কিউ মাইনাস 8 ইকুয়াল টু জিরো। এই দেখো মাইনাস 4 কিউ প্লাস টোয়াইস কিউ মাইনাস টোয়াইস কিউ, ঠিক আছে? আর মাইনাস 4 প্লাস 2 গুণ দিলে মাইনাস 8 হয়ে গেছে, কারণ এখানে হচ্ছে মাইনাস 8 আর 1 গুণ দিলে মাইনাস 8। মাইনাস 2-কে 2টা অংশে বিভক্ত করতে হবে, গুণফল কত হতে হবে, মাইনাস 8 হতে হবে। এই মাইনাস 8 আর 1 এর গুণফল কত, মাইনাস 8। অর্থাৎ মাইনাস 2-কে 2 অংশে বিভক্ত করতে হবে, গুণফল কত হতে হবে, মাইনাস 8। যেহেতু কোনো মাইনাস আছে, বড়টা কি হতে হবে, মাইনাস হবে। একটা মাইনাস 4 একটা প্লাস 2, মাইনাস 2 হয়ে গেছে না, মাইনাস 4 প্লাস 2 কত, মাইনাস 2। হ্যাঁ, আর মাইনাস 4 প্লাস 2 গুণ দিলে কত হয়েছে, মাইনাস 8 হয়ে গেছে। এখন দেখো তো কিউ কমন আনলাম, কিউ কমন আনলে কত হচ্ছে, কিউ মাইনাস 4, কত কমন এনেছি, কিউ কমন এনেছি, কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ, কিউ কমন এনেছি, কিউ মাইনাস 4। তারপর দেখো তো এখানে কত কমন, 2 কমন, কিউ মাইনাস 4 ইকুয়াল টু জিরো। এখানে কিউ কমন এনেছি, তাহলে থাকে কিউ মাইনাস কিউ কমন এনেছি 4, তারপর এখান থেকে 2 কমন এনেছি, কিউ থাকে 8-কে 2 দ্বারা ভাগ করলে 4। প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা এখন এটা কি করতে পারি, একটু বুঝতে পারি। হ্যাঁ, কিউ মাইনাস 4 আর কিউ প্লাস 2, কিউ মাইনাস 4 কিউ প্লাস 2 ইকুয়াল টু জিরো। কিউ মাইনাস 4 আর কিউ প্লাস 2 ইকুয়াল টু কত, জিরো। সুতরাং কিউ ইকুয়াল টু 4 বা কিউ ইকুয়াল টু মাইনাস 2। অর্থাৎ এখানে দেখো যে হয় এইটা জিরো অথবা এইটা জিরো। এখন যদি আমার এগুলো লেখার দরকার নাই, কিউ মাইনাস 4 ইকুয়াল টু জিরো, সুতরাং কিউ ইকুয়াল টু কত, 4।
অথবা কিউ প্লাস টু ইকুয়াল টু জিরো, কিউ প্লাস টু ইকুয়াল টু জিরো, সুতরাং কিউ ইকুয়াল টু কত মাইনাস টু। এই এত বিস্তারিত লেখার প্রয়োজন নাই, আমরা ডাইরেক্ট বলবো এইটা যদি জিরো হয় তাহলে কিউ ইকুয়াল টু ফোর, এটা যদি জিরো হয় প্লাস টু, ডানে গেলে কত মাইনাস টু। এই লাইন থেকে এই লাইন ডাইরেক্ট লিখে ফেলবো, এত কিছু দেখানোর কোনো কি প্রয়োজন নাই, ঠিক আছে। জি, এখানে উৎপাদন কয়টা বেরিয়েছে? দুইটা, একটা ধনাত্মক বেরিয়েছে আর একটা ঋণাত্মক বেরিয়েছে। তো দয়া করে একটু লেখো যে যেহেতু উৎপাদন ঋণাত্মক হতে পারে না সেহেতু কিউ ইকুয়াল টু মাইনাস টু মান গ্রহণযোগ্য নয়। কিউ ইকুয়াল টু মাইনাস টু মান গ্রহণযোগ্য কি নয়, কি লিখবা? যেহেতু উৎপাদন ঋণাত্মক হতে পারে না। উৎপাদন কি কখনো নেগেটিভ হয়? নেভার। উৎপাদন কখনো নেগেটিভ হয় না। তাহলে কি লিখবা? এই লাইন লেখার পর লিখবা যেহেতু উৎপাদন কখনো ঋণাত্মক হতে পারে না সেহেতু কিউ ইকুয়াল টু মাইনাস টু মান গ্রহণযোগ্য নয়, মাইনাস টু মান গ্রহণযোগ্য নয়। তারপর লিখবা এখন কিউ ইকুয়াল টু ফোর হলে মুনাফা সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নিম্নে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। এখন কিউ ইকুয়াল টু ফোর হলে মুনাফা সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। একটু লক্ষ্য করো যে এখানে দুটো উৎপাদন বেরিয়েছে, এইটা মাইনাস দেখে বুঝে ফেলেছি যে এখানে মুনাফা সর্বোচ্চ হবে না, সুতরাং পর্যাপ্ত শর্ত পরীক্ষা করব কিউ ইকুয়াল টু ফোর দ্বারা। যদি এইটাও প্লাস এইটাও যদি প্লাস হইতো তাহলে এই দুইটা মান দ্বারাই আমরা কি করতাম? পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতাম। এখন দুইটা দরকার নাই, একটা করলেই হবে, কারণ ওইটা কি বেরিয়েছে? ঋণাত্মক বেরিয়েছে। পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে। তো পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হলে আমাকে এমআর রেখা ঢাল বের করতে হবে আর এমসি রেখা ঢাল বের করতে হবে। তো একটু দেখো, আমি লিখছি এমআর ইকুয়াল টু কত? এমআর ইকুয়াল টু 238 মাইনাস 2i কিউ, 238 মাইনাস 2i কিউ। এটা হচ্ছে কি এমআর এর মান না, সুতরাং এমআর রেখা ঢালটা কত? ডি এমআর বাই ডি কিউ। কার সাপেক্ষে? কিউ সাপেক্ষে অন্তর্কলন করবো। কিউ সাপেক্ষে অন্তর্কলন করলে কনস্ট্যান্ট জিরো, মাইনাস টু সহগ, কিউকে কিউ সাপেক্ষে করলে ওয়ান, থাকে কত? মাইনাস টু ডট 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 ডট। কয় নাম্বার? এক নাম্বার। এর মানে আমরা কি দেখলাম? এমআর রেখা ঢাল হচ্ছে ঋণাত্মক, মাইনাস টু মানে কি এমআর রেখা ঢাল হচ্ছে ঋণাত্মক। এটাকে কয় নাম্বার দিয়েছি? এক নাম্বার দিয়েছি। এখন আমি একটু এমসিটা বার করি। এমসি তো আমাদের জানা আছে, এমসিটা কত? থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস কত? 8q প্লাস কত? 214। এই যে আমার এমসিটা কত? থ্রাইস কিউ স্কোয়ার মাইনাস 8q প্লাস 214। আমি এমসিটা লিখেছি, হ্যাঁ। সুতরাং ডি এমসি বাই ডি কিউ, অর্থাৎ এমসি কে কার সাপেক্ষে অন্তর্কলন করেছি? কিউর সাপেক্ষে। এমসি কে কার সাপেক্ষে অন্তর্কলন করেছি? কিউর সাপেক্ষে। এটাকে কিউর সাপেক্ষে অন্তর্কলন করলে 2 আর 3 কত? 6q। কিউর সাপেক্ষে অন্তর্কলন করলে মাইনাস 8 হচ্ছে সহগ, কিউকে কিউর সাপেক্ষে করলে 1। ওকে, এটা কয়েন 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো কাজ আছে, আর অনেক কাজ আছে। দেখো এখন এই যে আমি এমআর রেখার ঢাল মাইনাস টু পেয়েছি, এখন এমসি রেখার ঢাল কত? 6q মাইনাস 8। এমসি রেখার ঢালটা কার মানের উপর নির্ভরশীল? কিউ এর মানের উপর নির্ভরশীল। কার মানের উপর নির্ভরশীল? কিউ এর মানের উপর নির্ভরশীল। এখন কিউ এর মানটা আমি 4 বসাবো, মাইনাস টু বসাবো না? মাইনাস টু বসাবো না। হ্যাঁ, যদি এখানে যদি প্লাস টু হতো তাহলে প্লাস টু দিয়ে আমি পরীক্ষা করতাম যে পর্যাপ্ত শর্তটা পালিত হয়েছে কিনা। যেহেতু এখানে মাইনাস বেরিয়েছে আর উৎপাদন কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব পর্যাপ্ত শর্ত এখানে পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই, শুধু এইটাতে পরীক্ষা করব। আচ্ছা, এখন দেখো যে অর ডিএমসি বাই কত? ডি কিউ, 6q, 6 ইন্টু আমার কিউ এর মানটা কত? 4 মাইনাস কত? 8। যেহেতু কিউ ইকুয়াল টু 4, বুঝতে পেরেছ? আমি পরের লাইনে কি লিখেছি? যে কিউ এর মানটা কত লিখেছি? 4 লিখেছি। হ্যাঁ, কিউ ইকুয়াল টু 4 বেরিয়েছে যেহেতু। অর ডিএমসি বাই ডি কিউ। দেখো তো 4 × 24, 24 থেকে 8 গেলে কত? 16। একসাথে লিখে ফেললাম। হ্যাঁ, 6 আর 4 গুণ দিলে 24, 24 থেকে 8 গেলে কত? 16 হয়েছে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এখানে দেখো 1 নাম্বারে দেখেছি এমসি রেখার ঢাল ঋণাত্মক, আর 2 নাম্বারে দেখেছি এমসি রেখার ঢাল
+16 ধনাত্মক। তোমরাই বলো, 1 নম্বরে দেখেছি এমসি রেখার ঢাল ঋণাত্মক কত -2, আর 2 নম্বরে দেখেছি এমসি রেখার ঢাল 16 মানে কি +16। তোমরা বলো -2 বড় না +16 বড়? ডেফিনেটলি কত বড়? +16 বড়। প্লাস কি? +16 বড়। মাইনাস আর প্লাস কে বড়? প্লাস মানটা বড়। একটা মনে করো এমসি রেখার ঢাল 0 বেরিয়েছে, মনে করো এমসি রেখার ঢাল 0 বেরিয়েছে। মাইনাস বড় না 0 বড়? ডেফিনেটলি কে বড়? 0 বড়। সাবধান, যে সমস্ত মাইনাস মান শূন্যের চেয়ে ছোট। এই জন্য তো আমরা মাইনাস মানকে কি লিখি? যে মাইনাস মানকে কি লিখি? স্মলার দেন 0 লিখি, 0-র চেয়ে ছোট। তাহলে -2-র চেয়ে 0 বড়। যাক, আবার তো এখানে 0 বের হয় নাই, আবার এখানে +16 বেরিয়েছে। তাহলে আমি কি লিখবো? 1 ও 2 নং হতে বলা যায় যে 1 ও 2 নং, 1 ও 2 নং হতে বলা যায় যে বা লেখা যায় যে dmr/dq স্মলার দেন dmc/dq। 1 ও 2 নং হতে বলা যায় যে dmr/dq স্মলার দেন dmc/dq, কারণ এই ভেক্টর হচ্ছে -2, এটা হচ্ছে কত? 16। তাহলে এটা বড় হবে, এটা বড় হবে, এই জন্য বড় দিকে এটা পড়েছে। হ্যাঁ, এত অর্থাৎ 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 উৎপাদন Q = 4 হলে উৎপাদনকারীর মুনাফা সর্বোচ্চ হয়। অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর Q = 4। অর্থাৎ Q = 4 হলে Q = 4 1 ও 2 নং হতে অতএব 1 ও 2 নং হতে বলা যায় যে dmr/dq স্মলার দেন dmc/dq। অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। তারপর লিখবা অতএব, অতএব নিচে লিখবা অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। এরপর কি লিখবা? অতএব উৎপাদন Q = 4 হলে মুনাফা সর্বোচ্চ হয়, মুনাফা সর্বোচ্চ হয়। সুতরাং সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর Q = 4। লাস্ট লাইন, সুতরাং সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর Q = 4। যদি বলতো ভারসাম্য উৎপাদন বের করো, তাহলে আমরা বলতাম অতএব উৎপাদন Q = 4 হলে মুনাফা সর্বোচ্চ হয়। অতএব ভারসাম্য উৎপাদন Q = 4। অর্থাৎ লাস্ট লাইনটা হবে অতএব ভারসাম্য উৎপাদন Q = 4, অথবা অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর Q = 4। প্রশ্নে যেটা চাইবে লাস্ট লাইন সেটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অঙ্কটা করালাম, তোরা কোন জিনিসটা জানো না? তুমি কি এই এসি কে কিউ দ্বারা গুণ করে টিসি বের করে, এটা কি তুমি জানো না? অবশ্যই তুমি কি জানো। আচ্ছা, আর টিসি কে অন্তর্কলন করলে এমসি পাওয়া যায়, এটা কি জানো না? অবশ্যই তুমি কি জানো, এবং আমি আমার ক্লাসে এগুলো কি করিয়েছি। আচ্ছা, এই যে এসি কে গুণ করে কিউ দ্বারা গুণ করে টিসি বের করেছো, টিসি কে অন্তর্কলন করে এমসি বের করেছো। এই যে অন্তর্কলন করা, এটা কি তুমি শিখো নাই? অবশ্যই শিখেছো, কারণ কর্মকারণের ক্লাস করার আগে আমরা কি করেছি? অন্তর্কলনের ক্লাস করেছি। তো অন্তর্কলন আমাদের কি আছে? জানা আছে। তারপর mr=mc করে একটা সমীকরণ সমাধান করেছি। আমরা তো একেবারেই আমাদের গাণিতিক এই যে কি যেন বলে মৌলিক গণিতের ক্লাস শুরু করেছি কোনটা দিয়ে? সমীকরণ সমাধান দিয়ে। তো ওইটাও তো আমরা কি জানি, ঠিক আছে? তাহলে এখানে কি হয়েছে? এখানে কিছু গুণ হয়েছে, কিছু অন্তর্কলনের ক্লাস হয়েছে, কিছু সমীকরণের কি হয়েছে? সমাধান হয়েছে। সব জিনিসগুলোই আমরা কি জানি, শুধুমাত্র একটু খটকা লিখেছে। প্রশ্নের ভিতরে একটি কি আছে? নতুনত্ব আছে। যদি এখানে এসি না দিয়ে যদি এমসি দিয়ে দিত, mc = এত, mr = এত, তখন অনেকে পারত, ও এটা তো mr = mc দিয়ে কি করতে হবে, বইতে কি করেছি mr = mc। কিন্তু কি করছে? এখানে এসি দিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছো? তো এসি দিয়েছে, এই জন্য এসি থেকে কোথায় যেতে হবে? টিসিতে যেতে হবে, ঠিক আছে? যেমন মনে করো আমাদের সিলেট থেকে যদি এই চট্টগ্রামে যদি কুরিয়ার সার্ভিস যেতে চায়, হ্যাঁ, তা কোথায় যায়? আগে সিলেট থেকে যায় ঢাকা, ঢাকা থেকে কোথায় যায়? চট্টগ্রামে যায়। কথা কি বুঝতে পারছো? সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম। ঠিক একইভাবে যে এসি থেকে কোথায় যাচ্ছে? ঢাকায় যাচ্ছে। ঢাকা মানে কি? টিসি। আবার ঢাকার থেকে চট্টগ্রামে যাচ্ছে,
চট্টগ্রাম মানে কি এমসি, একটু ঘুরে কি হচ্ছে যাচ্ছে, অঙ্কটা একটু ঘুরাই দিয়েছে। তা আসলে হচ্ছে কি যে আমরা যত বেশি কি করব, প্র্যাকটিস করব, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের রেজাল্ট কি হবে, ভালো হবে। আর যারা সাজেশন আমি দেখি তো ফেসবুকে সাজেশন আর কি একটা গাইড বই নিয়ে যারা কি আছো, ব্যস্ত আছো, তাদেরকে বলবো পরবর্তী বছর ইমপ্রুভ দেওয়ার জন্য কি করো, প্রস্তুত থাকো। কিসের জন্য? ইমপ্রুভ দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা বলে দিচ্ছি। এরপরে কি হবে জানো, যে ইমপ্রুভ দেওয়ার পর কি হবে জানো, ইমপ্রুভ হবে না। মাত্র 6টা বছর, 5টা কি 6টা বছর তোমাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তুমি যদি 1-2 মাস পড়ো, 2 মাস যদি পড়ো, তাহলে তো তুমি সাজেশন খুঁজবে। যে স্টুডেন্ট যে 5-6 বছর পরিশ্রম করেছে, প্রতিদিন যে পড়ার টেবিলে বসেছে, ইনশাল্লাহ পাশ করার পর সে ঠকবে না। পাশ করার পর তার চাহিদা মতো, তার পছন্দ মতো তার জায়গায় সে কি করতে পারবে, যেতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। লাস্ট কথা, কোনো প্রশ্ন যদি থাকে ইউটিউবে না, মেসেঞ্জারে করবে, তখন আমার উত্তর দিতে সুবিধা হয়। আমি ভয়েস মেলে কি করব, উত্তর দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ।